আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমার আঁকাআঁকি আর গল্প বলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাঝে বেশ অনেক 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 লম্বা একটা বিরতি নিয়েছি, সেই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আজকে আপনার দ্য পাওয়ার অফ এ সাবকনশিয়াস মাইন্ড বইয়ের 19 পৃষ্ঠার মাঝামাঝি থেকে অলমোস্ট শেষের দিক থেকে শুরু করব। সেই সাথে একটি খুব সুন্দর একটা ছবি স্টেপ বাই স্টেপ একে দেখানোর চেষ্টা করব। ছবিটা হচ্ছে হাউ টু ড্র এ বিউটিফুল গার্ল ওয়ারিং এ বিউটিফুল ড্রেস। ওকে, তাহলে আমার আঁকার সাথে সাথে 19 পৃষ্ঠার শেষের দিকে চলে যাই। এই পুস্তক সত্য আর প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে আপনাদের এটা জানাবে যে আপনারা নিজেদের অবচেতন মনের নিয়মগুলোকে কিভাবে প্রযোজ্য করতে পারবেন। আপনারা যখন একবার এই টেকনিক প্রয়োগ করতে শিখে যাবেন, তখন আপনারা দারিদ্রতার পরিবর্তে ধনী অবস্থা, অন্ধবিশ্বাস আর অজ্ঞতার পরিবর্তে বুদ্ধিমত্তা, অভ্যন্তরীণ সংঘর্ষের পরিবর্তে শান্তি, ব্যর্থতার পরিবর্তে সফলতা, দুঃখের পরিবর্তে খুশি, অন্ধকারের পরিবর্তে আলো, মতভেদের পরিবর্তে সদ্ভাব, ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের অনুভব করতে থাকবেন। এটা আপনাদের জন্য এক অদ্ভুত আশীর্বাদ প্রমাণিত হতে পারে। পৃথিবীর বেশিরভাগ বৈজ্ঞানিক, শিল্পী, কবি, গায়ক, লেখক আর আবিষ্কারকেরা চেতন এবং অবচেতন মনের কার্যবিধির ব্যাপারে ভালো মতন জ্ঞান রাখতেন। এজন্যই তারা নিজেদের লক্ষ্য প্রাপ্ত করার শক্তি প্রাপ্ত করেছিলেন। একবার মহান অপেরা গায়ক এনরিকো কেরুসো মঞ্চে উঠতে ভয় পাচ্ছিলেন। ওনার এই ভয়ের কারণে ওনার গলার মাংসপেশিগুলোয় টান ধরে গিয়েছিল। ওনার এমনটা মনে হচ্ছিল যে ওনার বাকযন্ত্র যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে আর উনি বেকার হয়ে উঠেছেন। উনি মঞ্চের পেছনে গায়কের পোশাক পরে দাঁড়িয়েছিলেন আর ওনার মুখ চোখ ঘামে স্নান হয়ে উঠেছিল, কারণ তার কিছুক্ষণের মধ্যে ওনার মঞ্চে উঠে হাজার হাজার লোকজনের সামনে গান গাওয়ার ছিল। কাঁপতে থাকা আওয়াজে উনি বললেন, আমি গান গাইতে পারবো না, আমার গান গাওয়া শুনে সবাই হাসবে, আমার কেরিয়ার এখানেই খতম হয়ে যাবে। উনি যেই নিজের কামরায় যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন, হঠাৎ উনি থেমে গেলেন আর চেঁচিয়ে উঠলেন, কেউ আমার গলা টিপে ধরার চেষ্টা করছে। উনি আবার একবার মঞ্চে উঠে সোজা হয়ে দাঁড়ালেন। উনি নিজেকে এমন আদেশ করলেন, আমি গান গাইতে চাই। ওনার এই আদেশ নিজের অবচেতন মনের অসীমিত শক্তি আর বুদ্ধির কারণে উনি দিতে পেরেছিলেন। উনি চেঁচাতে লাগলেন, বাইরে বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে যাও, এবার আমি গান গাইব। ওনার অবচেতন মন প্রতিক্রিয়া ব্যস্ত করে ওনার ভিতরের অসীমিত শক্তিকে স্বাধীন করে দিলেন। উনি ঠিক সময়ে মঞ্চে এলেন আর অত্যন্ত সুন্দরভাবে গানও গাইলেন। ওনার গান শুনে উপস্থিত শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে উঠল। এই ঘটনা থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে কেরুসো নিজের মস্তিষ্কে দুটি স্তরকেই বুঝতে পেরেছিলেন, চেতন আর যৌক্তিক স্তর আর অবচেতন আর অযৌক্তিক স্তর। আমাদের অবচেতন মন সর্বদাই প্রতিক্রিয়াশীল হয়ে থাকে। এটা আপনাদের বিচারধারার প্রকৃতির অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। যখন আপনাদের চেতন মন ভয়, চিন্তা আর মানসিক চাপে পরিপূর্ণ হয়ে থাকে, সেই সময় আপনাদের চেতন মনে নেতিবাচক ভাব প্রবাহিত হতে লাগে। এই নেতিবাচক ভাব চেতন মনে আতঙ্ক, আশঙ্কা আর নিরাশা ভরে দেয়। আপনাদের সাথে যখন এমনটা হতে থাকে, তখন আপনারাও মহান কেরুসোর উদাহরণ থেকে কিছু শিখতে পারবেন। আপনারা দৃঢ়তা আর সম্পূর্ণ অধিকারের সাথে নিজেদের গভীর মনে উৎপন্ন অযৌক্তিক ভাবকে এমনটা বলতে পারবেন, চুপ করো, শান্ত হয়ে পড়ো, আমি এখন নিয়ন্ত্রণে রয়েছি। এবার তোমাদের আমার আদেশ পালন করতে হবে, তোমরা আমার আজ্ঞা পালন করতে বাধ্য। তোমরা যেখানে দখলদারি করতে পারো না, যেটা তোমার এলাকা নয়, সেখানে তোমাদের দখলদারি করা উচিত নয়। আপনারা যখন দৃঢ়তার অধিকারের সাথে নিজেদের অযৌক্তিক ভাবনাকে এমনটা বলবেন, তখন সেটার পরিণাম দেখে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে উঠবেন। আপনাদের মন শান্তি আর সদ্ভাবে পরিপূর্ণ হয়ে উঠবে। অবচেতন মন চেতন মনের অধীনে থাকে, এজন্যই একে অবচেতন বলা হয়। চেতন মন ক্যাপ্টেন হয়। চেতন মন সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেনের মতো হয়। এটা জাহাজের দিশা প্রদান করে, ইঞ্জিন রুমের ব্যক্তিদের আদেশ প্রদান করে, আর তারা বয়লার, বিভিন্ন যন্ত্র এবং বাকি উপকরণগুলো নিয়ন্ত্রিত করেন।
তাদের এটা জানা থাকে না যে তারা ঠিক কোথায় চলেছেন। তারা কেবল ক্যাপ্টেনের আদেশ পালন করে চলেন। কিন্তু ক্যাপ্টেন যদি কম্পাস এবং অন্যান্য যন্ত্রের ভিত্তিতে ভুল বা ত্রুটিপূর্ণ কোনো আদেশ দিয়ে ফেলেন তাহলে জাহাজ পাথরের সাথে ধাক্কা খেতে পারে। ইঞ্জিন রুমের ব্যক্তিরা তো ক্যাপ্টেনের আদেশ পালন করতে বাধ্য থাকেন, কারণ ক্যাপ্টেন বস হন। যেহেতু তারা এটা জানতে থাকে যে ক্যাপ্টেন কি করছেন, সেজন্য তারা ক্যাপ্টেনের সাথে তর্ক করেন না। তারা সবাই চুপচাপ মুখ বুজে ক্যাপ্টেনের আদেশ পালন করে চলেন। ক্যাপ্টেন নিজের জাহাজের মালিক হন, এজন্য সবাই তার আদেশ পালন করে। ঠিক এই প্রকার আপনাদের চেতন মনও আপনাদের জাহাজের ক্যাপ্টেন আর মালিক হন। যেমন আপনাদের সাথে যুক্ত সকল মামলার আপনাদের শরীর আর আপনাদের পরিবেশ। চেতন মন চুপচাপ এইসব আদেশ মনে মনে মেনে নেয়। সে এইসব আদেশের উপরে কোনো প্রশ্ন করে না বা এটা জানতে চায় না যে এই সব আদেশ কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে। আপনারা যদি বারবার নিজেদের এমনটা বলতে থাকেন যে এইসব কেনার জন্য আপনার কাছে টাকা পয়সা নেই, তাহলে আপনাদের অবচেতন মন আপনাদের কথা মেনে নেবে। সে এটা সুনিশ্চিত করে দেবে যে আপনার কাছে যেন নিজেদের মনের মতো জিনিস কেনার জন্য টাকা পয়সা কখনোই না থাকে। আপনারা যদি এমনটা বলতে থাকবেন যে আপনাদের কাছে গাড়ি আছে কিন্তু ছুটিতে বাড়ি যাওয়ার জন্য আপনাদের কাছে টাকা পয়সা নেই, তাহলেও আপনাদের অবচেতন মন আপনাদের আদেশ পালন করতে থাকবে আর আপনারা সেই সব জিনিস কখনোই কিনতে পারবেন না। আপনারা এমনটা চিন্তা করতে থাকবেন যে এই সব কিছু পরিস্থিতির কারণে হয়েছে। আপনাদের কখনোই এমনটা অনুভব হবে না যে আপনারা নিজেদের নেতিবাচক বিচারধারার কারণে এমন পরিস্থিতি নিজেরাই তৈরি করেছেন। কয়েক বছর আগে এক ক্রিসমাসের সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটির ছাত্রী নিনা ডক্সিও নামের এক যুবতী বিউরলি হিলসের এক দারুণ শপিং এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওনার মনে এমন ইচ্ছে ছিল যে উনি বাফেলো নিউ ইয়র্কে নিজের পরিবারের সাথে ছুটি কাটাতে যাবেন। কিন্তু নিনা যখন এক দোকানের সামনে দিয়ে গেলেন তখন ওনার দৃষ্টি দোকানের ডিসপ্লে উইন্ডোতে রাখা এক সুন্দর স্প্যানিশ লেদারের ব্যাগের উপর গিয়ে পড়ল। উনি প্রাপ্ত করার দৃষ্টিতে সেই ব্যাগটাকে দেখলেন, কিন্তু ব্যাগটার দাম দেখে ওনার মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উনি নিজেকে বলতে যাচ্ছিলেন যে উনি এত দামি ব্যাগ কখনোই কিনতে পারবেন না, কিন্তু ঠিক তখনই ওনার আমার কথা মনে পড়ে গেল। কখনোই কোনো নেতিবাচক বাক্য সম্পূর্ণ করবে না, সেটা তাৎক্ষণিক উল্টে দিয়ে ইতিবাচক বাক্য সম্পূর্ণ করুন। এর ফলে আপনাদের জীবন চমৎকার হয়ে পড়বে। সেই ব্যাগটার দিকে তাকিয়ে থেকে নিনা আবার একবার বললেন, এই ব্যাগটা আমার আর এটা এখানে বিক্রির জন্য রাখা আছে। আমি মানসিক রূপে স্বীকার করছি যে এটা আমার প্রাপ্ত হবে আর আমার অবচেতন মনে এটা সুনিশ্চিতকরণ করব যাতে এটা আমার প্রাপ্ত হয়। সেদিন সন্ধ্যায় ডিনারে নিনা নিজের বাগদত্তের সাথে মিলিত হলেন। ওনার বাগদত্তের হাতে ব্যাগের রেপারে জড়ানো এক সুন্দর উপহার ছিল। নিনা শ্বাস বন্ধ করে সেটা খুললেন। ভেতরে সেই স্প্যানিশ লেদারের ব্যাগ ছিল যেটা নিনা সেদিন দুপুরে দোকানের ডিসপ্লে উইন্ডোতে দেখেছিলেন আর নিজের মনে বলে মেনে নিয়েছিলেন। উনি নিজের মনকে আশায় পরিপূর্ণ করে তুলেছিলেন। এই প্রকারে উনি সেই বিষয়টাকে অত্যাধিক গভীর মন আর অর্থাৎ অবচেতন মন পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, যার কাছে উপলব্ধি শক্তি রয়েছে। নিনা পরে আমাকে জানিয়েছিলেন, আমার কাছে সেই ব্যাগটা কেনার মতো টাকা পয়সা ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেটা আমার প্রাপ্ত হয়েছিল। এবার আমি এটা বুঝতে পেরেছি যে টাকা পয়সা এবং অন্যান্য জিনিস আমার কোথায় প্রাপ্ত হবে। সেই সব জিনিস আমার নিজের ভেতরের শাশ্বত খাজানা থেকেই প্রাপ্ত হবে। অবচেতন মনের প্রতিজ্ঞা। আজ থেকে কয়েক মাস আগে আমি রুথ নামক এক মহিলার পত্র পেয়েছিলাম। উনি এর আগেও আমার ভাষণ শুনেছিলেন। উনি নিজের লেখা সেই পত্রে লিখেছিলেন, আমি এক 75 বছর বয়স্ক মহিলা। আমার সন্তানেরা বড় হওয়ার পরে আমাকে ছেড়ে চলে গিয়েছে। আমি একাকী জীবন কাটাতে বাধ্য হয়ে উঠেছিলাম। আমি সোশ্যাল সিকিউরিটি এবং অল্প কিছু পেনশনের টাকায় জীবন কাটাচ্ছি। আমার জীবন অত্যন্ত একাকী আর নিরাশাজনক ছিল। কিন্তু একদিন আমার অবচেতন মনের শক্তির উপরে দেয়া আপনার ভাষণ মনে পড়ে গেল। আপনি এমনটা বলেছিলেন যে পুনরাবৃত্তি, বিশ্বাস আর আশার মাধ্যমে
আমরা নিজেদের বিচারধারা অবচেতন মন পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমি নিজের বিচারধারা পরীক্ষা করে দেখার ফয়সালা গ্রহণ করি, কারণ আমার কাছে হারানোর মতো কিছুই ছিল না। আমি বারবার সম্পূর্ণ ভাবনার সাথে পুনরাবৃত্তি করতে থাকি যে কেউ না কেউ আমাকে ভালোবাসে, আমি বিবাহিত এবং আমার প্রতি দয়ালু, প্রেমপূর্ণ এবং আধ্যাত্মিক মানসিকতার ব্যক্তি। আমি সুরক্ষিত এবং সুখী। আমি প্রায় 2 সপ্তাহ পর্যন্ত এই জিনিসটা পুনরাবৃত্তি বেশ কয়েকবার করতে থাকি। অতঃপর একদিন পাড়ার মোড়ে ওষুধের দোকানে এক অবসরপ্রাপ্ত ফার্মাসিস্টের সাথে আমার পরিচয় হয়। উনি অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান এবং ধার্মিকও ছিলেন। উনি আমার প্রার্থনার আদর্শ উত্তর দিয়েছিলেন। পরিণামস্বরূপ তার 1 সপ্তাহের মধ্যেই উনি আমার সামনে বিবাহ প্রস্তাব রাখেন। বর্তমানে আমরা ইউরোপে হানিমুন কাটাচ্ছি। আমি খুব ভালো করে এটা জানি যে এই সব কিছু আমার অবচেতন মনের বুদ্ধিমত্তার কারণেই সম্ভবপর হতে পেরেছে, আর সেটার কারণে আমরা দুজনের এতটা কাছাকাছি আসতে পেরেছি। রুথ এমনটা অনুভব করেছিলেন যে গুপ্তধন ওনার ভিতরেই রয়েছে। ওনার প্রার্থনা ওনার হৃদয়ের কাছে সত্য বলে মনে হয়েছিল এবং ওনার ইতিবাচকতা ওনার অবচেতন মনের গভীরে নেমে গিয়েছিল, যেটা ছিল রচনাত্মক সাধন। যে মুহূর্তে উনি দৃঢ়তার সাথে এমন চিত্র দেখেছিলেন, সেই মুহূর্তে ওনার অবচেতন মন আকর্ষণের নিয়ম দ্বারা উত্তর খুঁজে নিয়েছিলেন। বুদ্ধিমত্তায় পরিপূর্ণ অবচেতন মন ওনার আর ওনার নতুন পতিকে এক জায়গায় নিয়ে এসেছিল। অবশ্যই চিন্তা করে দেখুন, কোন জিনিস সত্য হলে, কোন জিনিস সৎ হলে, কোনো জিনিস ন্যায়পূর্ণ হলে, কোনো জিনিস শুদ্ধ হলে, কোনো জিনিস প্রিয় হলে, কোনো জিনিস ভালো হলে আমাদের সর্বদা সেই সব জিনিসের ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত। মনে রাখবেন, সব গুপ্তধন আপনাদের ভিতরেই রয়েছে। এজন্য নিজেদের মনের ইচ্ছার উত্তরও ভেতরেই খুঁজুন। প্রতিটি যুগে মহান মানুষদের চমৎকারী রহস্য এটাই ছিল যে তাদের মধ্যে নিজেদের অবচেতন মনের চমৎকারী শক্তির সাথে যোগাযোগ করার আর সেগুলোকে স্বাধীন করার পেছনে প্রতিভা ছিল। আপনারা এমনটা করতে পারেন। প্রতিটি মানুষ নিজের অবচেতন মন দ্বারা সকল সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। আপনারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের অবচেতন মনকে এমনটা বলেন, আমি কাল সকাল 6টায় ঘুম থেকে উঠতে চাই, তাহলে এই জিনিসটা ঠিক সময়ে আপনাকে ঘুম থেকে তুলে দেবে। আপনার অবচেতন মন আপনার শরীরের নির্মাতা, আর এটা আপনাদের চিকিৎসা করতে পারে। এজন্য আপনারা প্রতি রাতে আদর্শ বিচারধারার সাথে ঘুমাতে গেলে আপনাদের অবচেতন মন আপনাদের আদেশের পালন করবে। প্রতিটি বিচারধারায় একটা করে কারণ থাকে এবং প্রতিটি পরিস্থিতি এক পরিণাম হয়। আপনারা যদি কোনো ভালো পুস্তক লিখতে চান, ভালো কোনো নাটক লিখতে চান, নিজেদের শ্রোতাদের সামনে ভালো বক্তৃতা দিতে চান, তাহলে আপনারা নিজেদের এমন চিন্তাধারাকে প্রেমের সাথে নিজেদের অবচেতন মন পর্যন্ত পৌঁছে দিন। তারপর আপনারা অবচেতন মন সেই সব চিন্তাধারার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আপনারা জাহাজের ক্যাপ্টেনের মতো হন। আপনারা সঠিক নির্দেশ দিতে হবে, অন্যথা জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়বে। এই প্রকারে আপনারা নিজেদের অবচেতন মনকে সঠিক জায়গায় বিচারধারা এবং চিত্র দিতে পারেন, যেটা আপনাদের সকল অনুভবকে নিয়ন্ত্রিত করে। এমন বাক্যের প্রয়োগ কখনো করবেন না, আমার কাছে এই জন্য টাকা পয়সা নেই বা এই কাজটা আমি করতে পারবো না, কারণ আপনার যেমনটা চিন্তা ভাবনা করেন আপনাদের অবচেতন মন সেই জিনিসটা মেনে নেয়। আপনাদের অবচেতন মনই এটা সুনিশ্চিত করে যে আপনাদের কাছে যেন কখনোই টাকা পয়সা না থাকে বা সেই কাজটা করার জন্য ক্ষমতা না থাকে যে কাজটা আপনারা করতে চান। এই জন্য আপনারা দৃঢ়তার সাথে এমনটা বলুন, আমি নিজের অবচেতন মনের শক্তি দ্বারা সকল কাজ করতে পারি। জীবনের নিয়ম, বিশ্বাসের নিয়ম। বিশ্বাস আপনাদের মস্তিষ্কের চিন্তাধারা। সেই সব জিনিসে কখনোই বিশ্বাস করবেন না যেগুলো আপনাদের ক্ষত করতে পারে। সর্বদা নিজেদের অবচেতন মনের শক্তির উপরে বিশ্বাস রাখুন। এটা আপনাদের জন্য চিকিৎসার কাজ করবে, আপনাদের প্রেরিত করবে, শক্তিশালী আর সমৃদ্ধ করে তুলবে। আপনাদের অবচেতন মনের উপরে বিশ্বাসের অনুরূপই আপনাদের ফল প্রাপ্ত হবে। নিজেদের বিশ্বাসকে বদলে নিন, আপনাদের ভাগ্য নিজ থেকেই বদলে যাবে। 3 নম্বর অধ্যায়, মস্তিষ্কের কার্যশৈলী, পৃষ্ঠা 24। ভালো চিন্তা করলে ভালো হবে, খারাপ চিন্তা করলে খারাপ হবে। আপনারা সেটা
আপনারা সেটাই হয়ে ওঠেন যেটা আপনারা সারাটা দিন চিন্তা করেন। মস্তিষ্কই আপনাদের সবথেকে মূল্যবান সম্পত্তি হয়, কারণ এটা সর্বদা আপনাদের সাথে থাকে। কিন্তু এর চমৎকারী শক্তি আপনাদের একমাত্র তখনই প্রাপ্ত হবে যখন আপনারা এটার উপযোগ করতে জেনে যাবেন। আপনারা এটা জানেন যে আপনাদের মস্তিষ্কে দুটি স্তর থাকে, চেতন বা যৌক্তিক স্তর এবং অবচেতন বা অযৌক্তিক স্তর। আপনারা নিজেদের চেতন মন দিয়ে বিচার করুন, বিচারধারা। এই অভ্যাসগত বিচার আপনাদের অবচেতন মনে চলে যায়। এটা আপনাদের বিচারধারার প্রকৃতির অনুরূপ পরিস্থিতি গড়ে তোলার কাজ করে। আপনারা অবচেতন মন আপনাদের ভাবনাগুলো রচনাত্মক স্থান হয়। ভালো চিন্তা করলে আপনাদের ভালো পরিণাম প্রাপ্ত হবে, আর খারাপ চিন্তা করলে খারাপ পরিণাম প্রাপ্ত হবে। আপনাদের মস্তিষ্ক এই প্রকারের কাজ করে। আপনারা সর্বদা এটা মাথায় রাখবেন। একবার যখন অবচেতন মন কোনো বিচারধারাকে গ্রহণ করে নেয়, তখন সেটা তৎক্ষণাৎ সেটার উপরে কাজ করতে শুরু করে দেয়। এখানে বোঝার মতো বিষয় হচ্ছে এটা যে অবচেতন মনের নিয়ম ভালো এবং মন্দ দুই প্রকারের উপরেই এক সমান কাজ করে। এই নিয়মের প্রয়োগ নেতিবাচক রূপে করা হলে ব্যর্থতা, কুণ্ঠা আর দুঃখ উৎপন্ন হয়, আর এর প্রয়োগ ইতিবাচক রূপে করা হলে সেটা সদ্ভাবপূর্ণ এবং সৃজনাত্মক হয়। এই প্রকারের চিন্তাধারার দ্বারা আদর্শ স্বাস্থ্য, সফলতা আর সমৃদ্ধির প্রাপ্ত হয়। সঠিকভাবে চিন্তা করলে আপনাদের মানসিক শান্তি এবং সুস্থ শরীর প্রাপ্ত হয়। আপনারা মানসিক রূপে যে জিনিসটা সত্য বলে মনে করলেন, একবার আপনাদের অবচেতন মনের এই সব চিন্তাধারা স্বীকার করে নেওয়ার অপেক্ষা। তারপর আপনাদের অবচেতন মনের নিয়ম আপনাদের মনের মতো স্বাস্থ্য, শান্তি আর অর্থ সমৃদ্ধির প্রদান করতে শুরু করে দেবে। আপনারা আদেশ দেয়া মাত্র আপনাদের অবচেতন মনের উপরে ছেড়ে দেয়া বৈচারিক ছাপকে সাকার করে তোলার জন্য পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করতে শুরু করে দেবে। মস্তিষ্কের নিয়ম অবচেতন মনের প্রতিক্রিয়া চেতন মনে রাখা চিন্তাধারার প্রকৃতি দ্বারা নির্দিষ্ট হয়। মনোবৈজ্ঞানিক বক্তব্য হচ্ছে এই যে যখন একবার বিচারধারা আপনাদের অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায়, তখন মস্তিষ্কের কোষিকাগুলো সেটার ছাপ পড়ে যাবে। অবচেতন মন একবার কোনো চিন্তাধারা স্বীকার করে নিলে সেটাকে সাকার করে তোলার জন্য লেগে পড়ে। বিচারধারাগুলো সহচর্য অনুসারে কাজ করে চলে। এটা আপনাদের লক্ষ্যকে সাকার করে তোলার জন্য সেই সব অংশগুলোকে প্রতিটির প্রয়োগ করে যেগুলো আপনাদের সারা জীবন ধরে একত্রিত করেছেন। এটা আপনাদের ভেতরের অসীমিত শক্তি, এনার্জি আর বুদ্ধি প্রয়োগ করে। অনেকবার এটা আপনাদের মুশকিলের সমাধান তাৎক্ষণিক খুঁজে বার করে, যখন কি অনেক এবং অনেক বেশি সময় লাগে। এর পদ্ধতি বোঝা সত্যিই বড়ই মুশকিল। চেতন এবং অবচেতন মনের ক্ষেত্রে চেতন এবং অবচেতন এই দুটো আলাদা আলাদা মস্তিষ্ক নয়, বরং এই দুটো একই মস্তিষ্ক হতে থাকা গতিবিধির দুটি ক্ষেত্র। আপনাদের চেতন মন হচ্ছে একই মস্তিষ্ক। এটা হচ্ছে মস্তিষ্কের সেই অংশ যেটা বিকল্প বেছে নেয়। উদাহরণ হিসেবে আপনাদের নিজেদের পুস্তক, নিজেদের বাড়ি, নিজেদের জীবনসাথী বেছে নেন। আপনারা নিজেদের সকল নির্ণয় নিজেদের চেতন মন দ্বারা গ্রহণ করেন। অন্যদিকে আপনাদের সচেতন হৃদয় নিয়ন্ত্রণ ছাড়া আপনাদের হৃদয় নিজের থেকে কাজ করে এবং পাচন, রক্ত সঞ্চালন আর নিজেদের নিঃশ্বাস গ্রহণ অনিবার্য প্রক্রিয়া চলতে থাকে। এইসব কাজ আপনাদের অবচেতন মন করে, আর এইসব প্রক্রিয়ার জন্য আপনাদের চেতন নিয়ন্ত্রণের আবশ্যকতা হয় না। আজকের মতো আমার আঁকাকি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমার দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ডের 25 পৃষ্ঠার মাঝামাঝি থেকে, মানে চেতন এবং অবচেতন মনের ক্ষেত্রের প্রথম খণ্ডটা পড়া শেষ হয়েছে। বাকি অংশ মানে 25 পৃষ্ঠার মাঝামাঝি থেকে নেক্সট আঁকিবুকিতে আমি আপনাদেরকে শোনাবো। আর আমি চেষ্টা করব খুব 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 দ্রুত পরের আঁকিবুকি আর বইয়ের বাকি অংশ নিয়ে আপনাদের সামনে চলে আসতে। আমার আঁকা কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর যদি কেউ আমার আঁকা থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এটা আমার পরম পাওয়া হবে। সবাই ভালো থাকবেন,
আপনাদের সাপোর্ট আর ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এই ছিল আমার আজকের আঁকিবুকি।